আচ্ছা, আমরা আজকে কথা বলবো হচ্ছে ভাইটামিন ডি নিয়ে। তো আমাদের ভাইটামিন ডি এর আলোচনায় যে জিনিসগুলো আমাদেরকে সাহায্য করবে, আমরা যদি সেই জিনিসগুলোকে একটু আঁকি, যে আমাদের প্রথমে দরকার হবে আমাদের সার্কুলেটরি সিস্টেমকে। আমরা সার্কুলেটরি সিস্টেমের একটা চিত্র এখানে আঁকলাম, হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। তারপর লাগবে হচ্ছে আমাদের স্কিনকে। আমরা যদি স্কিনকে এখানে একটু আঁকি, যে এটা হচ্ছে আমাদের স্কিন। তারপর লাগবে হচ্ছে আমাদের কিডনিকে। আমরা যদি আমাদের কিডনির একটা নেফ্রনকে এখানে একটু আঁকি, যে এটা হচ্ছে আমাদের নেফ্রন। তারপর আমাদের লাগবে হচ্ছে আমাদের লিভারকে। তো আমাদের লিভার, এখানে যদি আমরা লিভারকে দেখাই, এটা হচ্ছে আমাদের লিভার। তারপর আমাদের লাগবে হচ্ছে আমাদের পাকস্থলীকে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের পেছনে থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তো আসো আমরা শুরু করি। তো শুরুটা হবে আমাদের সানলাইট থেকে। আমাদের সানলাইট যখন পড়ে আমাদের স্কিনের উপরে, তখন কি হয় যে আমাদের স্কিনে একটা কোলেস্ট্রল থাকে, যেটাকে বলা হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্ট্রল। আমাদের এই 7-ডিহাইড্রোকোলেস্ট্রল আমাদের সানলাইট যখন পড়ে, তখন আমাদের এই 7-ডিহাইড্রোকোলেস্ট্রল আমাদের কনভার্ট হয়ে যায় হচ্ছে কোলিক্যালসিফেরলে। কোলিক্যালসিফেরল। তো এই 7-ডিহাইড্রোকোলেস্ট্রল মূলত একটা কোলেস্ট্রল, যেটা আমাদের লিভারে প্রডিউস হয় এবং আমাদের স্কিনে স্টোর থাকে। যখন সানলাইট পড়ে তখন আমাদের এখানে একটা ফটোকেমিক্যাল রিয়েকশন হয়, যেটা কি করে যে 7-ডিহাইড্রোকোলেস্ট্রলকে আমাদের কোলিক্যালসিফেরলে কনভার্ট করে। আমাদের এই কোলিক্যালসিফেরল তারপরে আমাদের সার্কুলেটরি সিস্টেমে চলে আসে। আমরা সেটাকে এভাবে দেখাই যে কোলিক্যালসিফেরল। আমরা এই কোলিক্যালসিফেরলকে সানলাইট ছাড়াও আরেকটা মাধ্যমে পেতে পারি, সেটা হচ্ছে আমাদের ডায়েটের মাধ্যমে। আমরা ডায়েটের মাধ্যমে ভিটামিন ডিকে গ্রহণ করতে পারি। তো ডায়েটের মাধ্যমে আমরা মূলত দুইটা সোর্স থেকে গ্রহণ করি, সেটা হচ্ছে যে প্লান্ট সোর্স। আমরা প্লান্ট সোর্স থেকে যে ভিটামিন ডি গ্রহণ করি সেটাকে বলা হচ্ছে যে আর্গোক্যালসিফেরল। আর্গোক্যালসিফেরল। এবং আমরা অ্যানিমেল সোর্স থেকে যেটা গ্রহণ করি সেটাকে আমাদের বলা হয় হচ্ছে গিয়ে কোলিক্যালসিফেরল। তো তোমরা এখানে মনে রাখবে যে আর্গোক্যালসিফেরলকে বলা হচ্ছে ভিটামিন ডি2 এবং কোলিক্যালসিফেরলকে বলা হচ্ছে ভিটামিন ডি3। তো আমাদের এই আর্গোক্যালসিফেরল মূলত পরবর্তীতে কোলিক্যালসিফেরলে কনভার্ট হয়। তো আমরা এই প্লান্ট এবং অ্যানিমেল সোর্স থেকে আমাদের স্টমাকের মাধ্যমে আমরা এটা গ্রহণ করলাম, ইন্টেস্টাইনে এসে এটা আমাদের ইন্টেস্টাইনের সেলকে দেখালাম, সেই কোলিক্যালসিফেরল আমাদের ব্লাডে আসলো। তো এই কোলিক্যালসিফেরল এটা কিন্তু আমাদের ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম না, মানে এই কোলিক্যালসিফেরল কোনো কাজ করতে পারে না। তো এই কোলিক্যালসিফেরলকে কাজ করার জন্য মূলত তাকে দুইবার চেঞ্জ হতে হয়। একবার চেঞ্জ হতে হয় আমাদের লিভারে, আর একবার চেঞ্জ হতে হয় আমাদের কিডনিতে এসে। তো লিভারে কি চেঞ্জটা হয়? লিভারে আমাদের এই কোলিক্যালসিফেরল, যেটা একটা কোলেস্ট্রল মলিকিউল, সেটা আসে এবং আমাদের লিভারে আসার পরে লিভারে তার সাথে আমাদের একটা এনজাইমের দেখা হয়, সেটাকে বলা হচ্ছে যে 25 হাইড্রোক্সিলেজ। এই 25 হাইড্রোক্সিলেজ আমাদের কোলিক্যালসিফেরল যে আছে তার উপরে কাজ করে এবং আমাদের এই কোলিক্যালসিফেরলকে কনভার্ট করে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলে। মানে কি, আমাদের কোলিক্যালসিফেরল যেটা দেখতে অনেকটা এরকম, তার 25 নাম্বার কার্বনে কি করতেছে, যে আমাদের একটা হাইড্রোক্সিল গ্রুপকে অ্যাড করে, তাই তার নাম হয়ে যাচ্ছে 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এই 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরলকে বলা হচ্ছে ভাইটামিন ডি এর স্টোরেজ ফর্ম। ভাইটামিন ডি যেহেতু একটা ফ্যাট সলিউবল ভিটামিন, তাহলে সে আমাদের ফ্যাট সেল মানে হচ্ছে এডিপোজ সেল আর আমাদের লিভারে স্টোর হতে পারে। তো সেই
কি হিসেবে স্টোর হয়, সে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরল হিসেবে স্টোর হয়। কিন্তু তুমি অবশ্যই মনে রাখবে যে 25 হাইড্রক্সি কোলিক্যালসিফেরলও আমাদের ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম না। ভাইটামিন ডিকে অ্যাক্টিভ হওয়ার জন্য চলে যেতে হয় কোথায়? আমাদের কিডনিতে। কিডনিতে গিয়ে সে আবার আমাদের সার্কুলেটরি সিস্টেমে ফিরে আসে এবং কিডনিতে গিয়ে সে দেখা পায় হচ্ছে 1 আলফা হাইড্রোক্সিলেস। তো ওই 1 আলফা হাইড্রোক্সিলেস এনজাইম 25 হাইড্রোক্সিলেস কোলিক্যালসিফেরলের 1 নাম্বার কার্বনে আরও একটা হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করে এবং তখন তার নাম হয়ে যাচ্ছে 125 ড্রাই হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল। এই 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল এটাকে বলা হচ্ছে যে ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম। তো দেখো যে আমরা আমাদের ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম পেলাম। তো এখন একটা জিনিস জানা প্রয়োজন যে দেখো আমাদের তো 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল এই ফর্মেই ভাইটামিন ডি আমাদের শরীরে থাকে। সে সবসময় কিন্তু এই অ্যাক্টিভ ফর্মে থাকে না। তো সে কখন অ্যাক্টিভ হয়? তো তার আগে তুমি জেনে নাও যে আমাদের ভাইটামিন ডি কাজটা মূলত কী করে। আমাদের ভাইটামিন ডি কাজটা করে হচ্ছে যে আমাদের ব্লাডের ফসফেট লেভেল এবং আমাদের ক্যালসিয়াম লেভেলকে ইনক্রিজ করে। তার মানে আমাদের যখন ফসফেট লেভেল ক্যালসিয়াম লেভেল ডিক্রিজ করবে, কমে যাবে ব্লাডে, তখনই আমাদের এই 125 ডাইহাইড্রোক্সি ক্যালসিফেরলের দরকার হবে অথবা আমাদের ভাইটামিন ডি এর অ্যাক্টিভ হওয়ার দরকার হবে। তো যখন আমাদের ফসফেট লেভেল বা ক্যালসিয়াম লেভেল কমে যাবে তখন কি হবে যে আমাদের এই ফসফেট সে সরাসরি আমাদের এখানকার এই যে সেল তাকে স্টিমুলেট করবে। তাহলে আমাদের ফসফেট সরাসরি এই সেলটাকে স্টিমুলেট করবে। কিন্তু আমাদের ডিক্রিজড ক্যালসিয়াম যখন কমে যাবে তখন সেই ডিক্রিজড ক্যালসিয়াম লেভেলটা আমাদের এই সেলটাকে সরাসরি অ্যাক্টিভ করবে না, বা হাইড্রোক্সিলেস এই এনজাইমটাকে সরাসরি অ্যাক্টিভেট করবে না। সে কী করবে? সে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে যাবে এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের একটা হরমোন রিলিজ হবে, যে হরমোনটাকে বলা হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন। এই প্যারাথাইরয়েড হরমোন এসে কি করবে? আমাদের এই 1 আলফা হাইড্রোক্সিলেস এনজাইমকে অ্যাক্টিভেট করবে। তার মানে কি? মানে হচ্ছে আমাদের ফসফেট লেভেল যদি কমে যায়, ফসফেট লেভেলটা কমার কারণে ফসফেট সরাসরি এসে আমাদের 1 আলফা হাইড্রোক্সিলেস এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে। আর আমাদের ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তাহলে আমাদের ক্যালসিয়াম লেভেল কমাটা সেটা আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে স্টিমুলেট করবে এবং প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের প্যারাথাইরয়েড হরমোন রিলিজ হবে, যে প্যারাথাইরয়েড হরমোনটা এসে আমাদের 1 আলফা হাইড্রোক্সিলেস এনজাইমটাকে অ্যাক্টিভেট করবে। যখনই এই এনজাইমটা অ্যাক্টিভেট হবে তখন কী হবে? যে আমাদের 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল আমাদের অ্যাক্টিভ ভাইটামিন ডিতে পরিণত হবে। তো আমরা বলছিলাম যে আমাদের ভাইটামিন ডি এর কাজটা কি? ভাইটামিন ডি এর কাজটা হচ্ছে আমাদের ব্লাডের ফসফেট লেভেলকে বাড়ানো, ব্লাডের ক্যালসিয়াম লেভেলকে বাড়ানো। তো সে সেটা কীভাবে করে? তো দেখো যে আমাদের ফসফেট লেভেল আর ক্যালসিয়াম লেভেল কমতেছে, তাহলে কিভাবে আমাদের এই ফসফেট লেভেলটা বাড়াবে? কীভাবে সে বাড়াতে পারে? সে প্রথমত প্লান্ট সোর্স বা অ্যানিমেল সোর্স থেকে আমরা কিছু খাচ্ছি কিনা সেটা খেয়াল রাখতে পারে এবং সেখান থেকে সে সেটা বেশি বেশি গ্রহণ করতে পারে। দ্বিতীয়ত সে কী করতে পারে? তার কাছে যে স্টোরেজ আছে, আমাদের যে বোন আছে, আমরা যদি একটা বোনকে এখানে দেখাই, এই বোনে আমাদের ক্যালসিয়াম এবং ফসফেট কী হিসেবে থাকে? ডেপোজিট হয়ে থাকে, মিনারেলাইজড হয়ে থাকে। সে সেখান থেকে আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাসকে নিয়ে আসবে। আর আমাদের কিছুটা ক্যালসিয়াম এবং ফসফরাস ইউরিনের মাধ্যমে বাইরে চলে যেতে চায়, সে সেটাকে রিঅ্যাবজর্ব করবে। তাহলে তিনটাভাবে সে তার ভাইটামিন ডি এর চাহিদা ফিল আপ করবে, তার ফসফরাস লেভেল এবং ক্যালসিয়াম লেভেল কমে যাওয়াকে বাড়াবে। কীভাবে? সে আমরা কোনো প্লান্ট সোর্স বা অ্যানিমেল সোর্স থেকে ভাইটামিন ডি গ্রহণ করছে কিনা সেটা খেয়াল করবে, সেটাকে অ্যাবজর্ব করবে, সে বোন থেকে কালেক্ট করবে, সে আমাদের ভাইটামিন ডি এর লস হওয়াকে প্রতিরোধ করবে। তাহলে দেখি আমরা এগুলো কীভাবে হচ্ছে।
তো প্রথমে আসো আমাদের এই সেলটাতে, আমাদের এখানকার এই সেলটাকে যদি আমরা একটু বড় করে দেখাই, এখানে যে আমরা এটা আমাদের ইন্টেস্টাইনের একটা সেলকে দেখালাম। তো আমাদের কি হয় যে ইন্টেস্টাইনের দিক দিয়ে আমাদের লুমেন ইন্টেস্টাইনের, তো আমাদের ইন্টেস্টাইনের এই সেলটাতে আমাদের প্রথমে 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল আসে। তো আমরা দেখালাম যে আমাদের D3 বা 125 ডাইহাইড্রোক্সি কোলিক্যালসিফেরল আমাদের এই সেলটাতে আসলো। তো এই সেলটাতে অবশ্যই নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসকে আমরা দেখাই, এটা হচ্ছে তার নিউক্লিয়াস। তো এই D3 আসার পরে সেখানে সে এটা দেখা করে হচ্ছে তার একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরটার সাথে অ্যাড হয়। রিসেপ্টরটা প্রথমে ইনঅ্যাক্টিভ থাকে, রিসেপ্টরটা যখনই ভিটামিন D3-র সাথে অ্যাক্টিভ হয় তখন সে তার কনফিগারেশন চেঞ্জ করে এবং তখন তাকে বলা হচ্ছে ভিটামিন D3 বা 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল এবং রিসেপ্টর কমপ্লেক্স। রিসেপ্টরের সাথে যখন অ্যাড হয় তখন সে এই রিসেপ্টরটা সহ আমাদের এখানকার নিউক্লিয়াসে প্রবেশ করে এবং নিউক্লিয়াসে প্রবেশ করে, নিউক্লিয়াস অবশ্যই ডিএনএ ম্যাটেরিয়াল থাকে এবং সে এই ডিএনএ ম্যাটেরিয়ালের সাথে ভিটামিন D3 এবং সেই রিসেপ্টরটার কমপ্লেক্স গিয়ে এই জিনটাকে অ্যাক্টিভ করে এবং এই জিনটা যখন অ্যাক্টিভ হয় তখন কি করে, এই জিনটা আমাদের mRNA প্রডিউস করে। এই mRNA আমাদের সাইটোপ্লাজমে আসে এবং mRNA মূলত তোমরা জানো যে ট্রান্সলেশনের মাধ্যমে সে কি করবে, আমাদের কিছু প্রোটিন তৈরি করবে। এই প্রোটিনটাই পরবর্তীতে আমাদের ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়ামকে এই জায়গা থেকে আমাদের ক্যালসিয়ামকে আমাদের সার্কুলেটরি সিস্টেমে নিয়ে যায়, ক্যালসিয়ামকে এখানে নিয়ে আসলো। তো যেই প্রোটিনটা হয় সেটারও একটা নাম আছে, সেটাকে বলা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন বা সহজে লেখা হয়েছে কল বাইন্ডিং। এই কল বাইন্ডিং প্রোটিন বা ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ক্যালসিয়ামকে এখান থেকে নিয়ে যায়। আর ক্যালসিয়ামকে ফলো করে কে? ক্যালসিয়ামকে ফলো করে আমাদের ফসফেট। সো এই ক্যালসিয়াম এবং ফসফেটকে আমাদের ইন্টেস্টাইন থেকে কোথায় নিয়ে গেল? আমাদের সার্কুলেটরি সিস্টেমে নিয়ে গেল। ঠিক এভাবেই এই যে প্রসেসটা আমরা বললাম যে আমাদের প্রথমে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল একটা সেলে প্রবেশ করলো, সেলে প্রবেশ করে সে তার রিসেপ্টরের সাথে মিট করলো, রিসেপ্টর সহ সে নিউক্লিয়াসে প্রবেশ করলো, নিউক্লিয়াসে প্রবেশ করে নিউক্লিয়াসের জিনকে অ্যাক্টিভেট করলো, mRNA হলো, mRNA থেকে প্রোটিন এবং সেই প্রোটিনটাকে বলা হচ্ছে কল বাইন্ডিং। এইভাবেই সে আমাদের বোনসেও যায় এবং বোনস থেকে গিয়ে সে আমাদের ক্যালসিয়াম ফসফেটকে নিয়ে আসে। তারপর সে আমাদের ইন্টেস্টাইনাল সেলেও যায় এবং ইন্টেস্টাইনাল সেলে গিয়ে সে সেখানেও কি করে যে এই প্রসেসটাকে অ্যাপ্লাই করে সেখানের যেই সামান্য পরিমাণ ক্যালসিয়াম এদিক দিয়ে আমাদের ইউরিনে লস্ট হওয়ার কথা ছিল সেই সামান্য পরিমাণ ক্যালসিয়ামকে সে রিঅ্যাবজর্ব করে এখানে নিয়ে আসে। তাহলে 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল কী করলো বা ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা কী করলো? ভাইটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা বিভিন্ন জায়গা থেকে, কোথায় থেকে? আমাদের পাকস্থলীর বা ইন্টেস্টাইন থেকে, বোনস থেকে, আমাদের নেফ্রনে হারিয়ে যাওয়া ক্যালসিয়ামকে সে কী করছে? আমাদের সার্কুলেটরি সিস্টেমে নিয়ে আসছে। মানে হচ্ছে আমাদের ফসফেট লেভেল যে কমতেছিল বা আমাদের ক্যালসিয়াম লেভেল যে কমতেছিল সেটাকে সে বাড়ানো শুরু করছে। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের ভাইটামিন ডি এর কাজ। এখন আসলে আমরা দেখি যে আমাদের ভাইটামিন ডি এর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হতে পারে। যে আমাদের ভাইটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য আমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমাদের প্রথমে একটাকে বলা হচ্ছে নিউট্রিশনাল রিকেটস এবং আরেকটাকে বলা হচ্ছে আমাদের অস্টিওমেলাসিয়া। তো এই নিউট্রিশনাল রিকেটস আর অস্টিওমেলাসিয়া এর ভিতরে পার্থক্য কি? দুইটাই কিন্তু আমাদের ভাইটামিন ডি এর অভাবের জন্য হয়। কিন্তু তুমি জানবা যে নিউট্রিশনাল রিকেটস হয় আমাদের চিলড্রেনদের নিউট্রিশনাল রিকেটস হয়ে থাকে এবং আমাদের ওল্ড এজের লোকদের অস্টিওমেলাসিয়া হয়ে থাকে। তাহলে এই দুটোর ভিতর পার্থক্যটা কি? এই দুটোর ভিতর সিম্পলি একটা পার্থক্য হচ্ছে যে নিউট্রিশনাল রিকেটস যখন হয়, দেখো ওরা কিন্তু ছোট থাকতে হয়, তার মানে বোন তখন গ্রো করতেছে এবং বোন গ্রো করার সময় কি হয় যে আমাদের বোন প্রথমে আনমিনারেলাইজড অবস্থায় গ্রো করা শুরু করে। মানে হচ্ছে যে তখন তাদেরকে বলা হয় অস্টিওয়েড। এই অস্টিওয়েডগুলো গ্রো করে এবং সেগুলো আনমিনারেলাইজড অবস্থায় থেকে যায়, যার জন্য আমাদের বোনগুলোকে একটু প্রেশার দিলে ভেঙে ফেলা সম্ভব হয়, যেটা আমাদের চিলড্রেনের ক্ষেত্রে হয়ে থাকে।
কিন্তু ওল্ড এজে যে অস্টিওম্যালাসিয়া হয়ে থাকে সেই অস্টিওম্যালাসিয়াটার রকমটা একটু ভিন্ন থাকে। যে কি হয় অস্টিওম্যালাসিয়াতে মূলত তার বোন কিন্তু ছোটোবেলায় মিনারেলাইজড হয়েছিল, কিন্তু যখন তার এইজ হলো তখন এই বোনগুলো কিন্তু সব সময় আনমিনারেলাইজড হয় এবং তারপরে আবার মিনারেলাইজড হয়। কিন্তু বড় হওয়ার পরে তার বোনগুলো আনমিনারেলাইজড ঠিকই হচ্ছে, কিন্তু আবার মিনারেলাইজড হচ্ছে না। আমি আবারও বলি যে অস্টিওম্যালাসিয়াতে কি হয় যে তার বোনগুলো কিন্তু মিনারেলাইজড ছিল, কিন্তু আমাদের প্রতিনিয়ত এই বোনগুলো আনমিনারেলাইজড হয় আবার মিনারেলাইজড হয়। কিন্তু অস্টিওম্যালাসিয়াতে হচ্ছে গিয়ে যে তার বোন আনমিনারেলাইজড ঠিকই হচ্ছে কিন্তু মিনারেলাইজড হচ্ছে না, সেজন্যই অস্টিওম্যালাসিয়া হয়ে থাকে। এবং এই অস্টিওম্যালাসিয়া হওয়ার ফলেও তার এই যে বোনগুলো থাকে সেগুলোকে আমরা সহজেই ভেঙে ফেলতে পারি, বা অল্প প্রেশার দেওয়ার ফলেই এই বোনগুলো ভেঙে যায়। তারপর আরেকটা হতে পারে যে আমাদের রিনাল রিকেটস। তো এই রিনাল রিকেটসটা কেন, তোমরা এখানে দেখো যে আমাদের কিডনির একটা এনজাইম ভাইটামিন ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে যে 1 আলফা হাইড্রোক্সিলেজ। আমাদের যখন কিডনি তার ফাংশন করবে না, মানে কিডনির অনেকগুলা নেফ্রন নষ্ট হয়ে যাবে বা রেনাল ফেলিওরের সময় যেটা হয় যে আমাদের কিডনির নেফ্রনগুলো কাজ করে না, তখন আমাদের 1 আলফা হাইড্রোক্সিলেজ এই এনজাইমটাও কাজ করবে না। তখন দেখো যে 1 আলফা হাইড্রোক্সিলেজ এই এনজাইমটা কাজ না করলেই সে যতই এখান দিয়ে আমাদের সূর্যের ভিতর যাক 7 ডিহাইড্রোকোলেস্টরলকে কোলিক্যালসিফেরলে কনভার্ট করুক, সেটা কিন্তু 25 হাইড্রোক্সি কোলিক্যালসিফেরল হয়ে জমা থাকবে, কিন্তু অ্যাক্টিভেট হতে পারবে না। বা তুমি যতই এখানে ডায়েটে তাকে আর্গোক্যালসিফেরল বা কোলিক্যালসিফেরল এটা দাও না কেন, সে কিন্তু সেটাকে কনভার্ট করতে পারবে না। তখন তার ভাইটামিন ডি এর ডেফিসিয়েন্সি হতে পারে, যেটাকে বলা হচ্ছে যে রিনাল রিকেটস। তো এই রিনাল রিকেটসের জন্য তুমি কি করবা, তুমি অবশ্যই তাকে ভাইটামিন ডি এর কোনো অ্যাক্টিভ ফর্ম ইনজেক্ট করতে হবে। তারপর আসলে যে আমাদের ভাইটামিন ডি এর টক্সিসিটি নিয়ে, তো ভাইটামিন ডি এর টক্সিসিটি হতে পারে, এবং ভাইটামিন ডি এর টক্সিসিটির হচ্ছে ভিটামিনদের ভিতরে যতগুলো টক্সিসিটি হয় সবগুলো থেকে মোস্ট টক্সিক হচ্ছে আমাদের ভাইটামিন ডি। তো এটা কেন হতে পারে, হাই ডোজ অফ ভিটামিন ডি যদি সবসময় গ্রহণ করে কেউ একজন, তাহলে এটা হতে পারে। তো এটার ফলে কি হবে, এটার ফলে হতে পারে হচ্ছে যে হাইপার ক্যালসিমিয়া কেন বললাম যে হাইপার ক্যালসিমিয়া, কারণ দেখো যে ভাইটামিন ডি এর কাজটাই হচ্ছে যে আমাদের ক্যালসিয়ামকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা এবং ফসফেটকে নিয়ে আসা। তাহলে আমাদের ভাইটামিন ডি যদি অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তাহলে আমাদের হাইপার ক্যালসিমিয়া হতে পারে। তারপর আরও যেটা হতে পারে যে আমাদের অন্য অন্য ডিজিজের মতো এই ডিজিজগুলো তো আমাদের অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং এগুলো হতে পারে। তারপর আমাদের হতে পারে হচ্ছে থ্রাস্টি। তো থ্রাস্টি কেন তার হতে পারে, থ্রাস্টি হতে পারে যে দেখো আমাদের হায়ার লেভেল অফ ক্যালসিয়াম, মানে ক্যালসিয়াম যদি বেশি পরিমাণে থাকে তাহলে ক্যালসিয়ামটা আমাদের এই যে নেফ্রন থাকে এই নেফ্রনের এই লাস্ট পার্টের সাথে কি টক্সিক। এই নেফ্রনের লাস্ট পার্টকে এই হাই ক্যালসিয়াম নষ্ট করে দেয়। তো এই লাস্ট পার্ট অফ নেফ্রনকে যদি নষ্ট করে দেয় তাহলে কি হবে, দেখো আমাদের এই লাস্ট পার্ট অফ নেফ্রন মূলত আমাদের পানি শোষণের সাথে জড়িত। এডিএইচ তোমরা জেনে থাকবে যে অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটার উপস্থিতিতে আমাদের এই লাস্ট পার্ট অফ নেফ্রন কি করে, ওয়াটার রিঅ্যাবজর্ব করে। যখন হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম সে বিয়ার করবে তার সার্কুলেটরি সিস্টেমে, তখন আমাদের এই পোর্শনটা নষ্ট হয়ে যাবে, তখন আমাদের ওয়াটার রিঅ্যাবজর্ব হবে না, সেজন্য পেশেন্ট যে থাকবে সে থ্রাস্টি ফিল করবে। তারপরে এজন্য তার ওয়াটার লস হবে, সেজন্য যেটা হতে পারে সেটা হচ্ছে যে পলিইউরিয়া। দেন তারপরে হলো হচ্ছে গিয়ে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস থাকতে পারে। কেন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেস থাকতে পারে, যে দেখো আমরা যদি এখানে আমাদের একটা নিউরনকে দেখে, এটা হচ্ছে আমাদের একটা নিউরন ধরলাম, তো এই নিউরনটার এইখানে যে সোডিয়াম চ্যানেলগুলো থাকে, এই সোডিয়াম চ্যানেলগুলোর আশেপাশে এই জায়গাতে সোডিয়াম চ্যানেলগুলোর মুখে আমাদের ক্যালসিয়াম থাকে সাধারণত। তো যখন আমাদের হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম এগুলার আশেপাশে থাকবে তখন আমাদের এখানে সোডিয়াম প্রবেশ করতে পারবে না। এখন তোমরা একটু মনে করে দেখতে পারো যে আমাদের সোডিয়ামটা কী জন্য দরকার। সোডিয়ামটা আমাদের এই যে অ্যাকশন পটেনশিয়াল ছিল থ্রেশহোল্ডে যাওয়ার জন্য, কিন্তু আমাদের এখানে সোডিয়ামটা খুবই দরকার, তারপরেই আমাদের এই অ্যাকশন পটেনশিয়াল হতে পারবে। তো এই সোডিয়াম যেহেতু প্রবেশ করতে পারে না ক্যালসিয়াম হাই অ্যামাউন্টের জন্য, সেহেতু আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ডিপ্রেসড থাকবে। তারপর যেটা হতে পারে যে আমাদের বলা হয়ে থাকে বোন পেইনফুল হতে পারে।
বোনে পেইন হতে পারে। তারপর যেটা হতে পারে যে আমাদের স্টোন হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে, হাই অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কিডনিতে স্টোন গ্রো করতে পারে। তারপর হতে পারে যে আমাদের অ্যাবডোমিনাল গ্রোন হতে পারে, অ্যাবডোমেন এর যে স্মুথ মাসেলগুলো আছে সেগুলোতে ক্যালসিফাইড যদি হয়ে যায়, তুমি জানো যে স্মুথ মাসেলে ক্যালসিফাইড হলে সেগুলো শক্ত হয়ে যায়, তখন আমাদের অ্যাবজর্পশন ঠিকভাবে হবে না। তারপর যেটা হতে পারে যে আমাদের সাইকোলজিক্যাল ডিপ্রেসড, যেটা আমরা একটু আগে দেখালাম। তো এই ছিল হচ্ছে আমাদের ভাইটামিন ডি নিয়ে সাধারণ কিছু কথাবার্তা।